এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন রিপোর্টার সানভীর উপল। বাজেট নিয়ে আরো তথ্য জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এবং এরই মধ্যে ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেখানে অর্থ বিলের আকারে এই বাজেটের আকারটি পাশ হয়। এবং যতটুকু জানতে পেরেছি যে এই বাজেটের আকার হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা, অর্থাৎ চলতি অর্থ বছর 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটের চেয়ে এটি 82,000 কোটি টাকার বেশি। এবং এই বড় অঙ্কের বাজেট সেটিকে বাস্তবায়ন করতে গেলে সরকারের যে রাজস্ব আহরণ করতে হবে তাতে 5,41,000 কোটি টাকার মতো আহরণ করতে হবে বলে প্রস্তাবিত বাজেটে জানতে পেরেছি। এবং এনবিআর এর উপরেও চাপ বাড়ছে, 66,000 কোটি টাকা তাদের বেশি আদায় করতে হবে আগামী অর্থ বছরের জন্য, অর্থাৎ 4,95,000 কোটি টাকার মতো তাদের আয় করতে হবে। তবে এই রাজস্ব খাতের যে চাপ, সেই চাপ কিন্তু কোনো কোনো জায়গায় সাধারণ মানুষের উপরেও এসে পড়বে বলে মনে হচ্ছে। অর্থাৎ ব্যক্তি শ্রেণীর আয়কর সীমা 3,50,000 টাকার যে শ্রেণী করা হয়েছে সেটি কিন্তু বহাল থাকছে। তবে উপরের স্তরের উচ্চবিত্তদের জন্য হয়তো কিছুটা খড়ক নেমে আসবে, করের বোঝা হয়তো তাদের উপরে বেশি চাপবে, এটি স্বাভাবিক। এবং পাশাপাশি ঋণের বোঝাও সরকারের বাড়বে। এবার ঘাটতি রাখা হতে পারে 2,56,000 কোটি টাকা, এবং সেই পুরোটাই বিদেশি এবং দেশি অভ্যন্তরীণ ঋণ নির্ভর হচ্ছে। এবারও পরিবহন যোগাযোগ খাতকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে আবার নিম্ন স্তরের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সামাজিক যে নিরাপত্তা খাত সেই বলয়টা কিন্তু বাড়ানো হয়েছে। তো সকাল থেকেই আমরা এই সংসদ ভবনে বাজেটের নানান বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ করছি। আমার সঙ্গে আমার সহকর্মী দেবাশিস রয়, তিনিও আছেন আমার সঙ্গে। এবং দেবাশিস, সকাল থেকে বাজেট প্রস্তাবনায় আপনি আসলে কি দেখছেন এবং নতুন কি থাকছে এই বাজেটে? এবারের বাজেটে এখন পর্যন্ত যে প্রক্রিয়াটি হয়, অর্থাৎ মন্ত্রিসভায় অনুমোদনের পর সেটি রাষ্ট্রপতির অনুমোদনের সাপেক্ষে সেটি আসলে সংসদের ফ্লোরে যায় বা অর্থমন্ত্রী উত্থাপন করেন, সেই প্রক্রিয়াটির কিন্তু চূড়ান্ত ধাপ এখন চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি সেটিতে সায় দেবেন এবং সেটি বিকেল 3টে নাগাদ উত্থাপিত হতে যাচ্ছে জাতীয় সংসদে। মূলত এবারের যে এখন পর্যন্ত যে প্রক্ষেপণগুলো করা হয়েছে সেই প্রক্ষেপণ অনুযায়ী যেহেতু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি অন্যতম সিঁড়ি হতে যাচ্ছে এই অর্থ বছর, সেই হিসেবে কিন্তু স্মার্ট বাংলাদেশের যে অন্যতম টুলস বা যে জায়গাগুলো অনুষঙ্গগুলো সেগুলোতে কিন্তু কর মুক্ত করার বা সেগুলোতে কর ছাড়ের যে প্রক্রিয়া বা নীতি গ্রহণ সেটি কিন্তু আসলে এবারের বাজেটেও থাকছে। অর্থাৎ রোবোটিক্স সহ যে ব্লকচেইন এবং বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে যে আসলে নতুনভাবে উন্মেষ বা তথ্য প্রযুক্তি খাতে যে এআই এর মতো যে টেকনোলজিগুলো সন্নিবেশিত হতে যাচ্ছে বাংলাদেশের টেকনোলজির সঙ্গে, সেগুলোতে আসলে নীতি কাঠামো অনুযায়ী আর্থিকভাবে সেগুলোকে কিভাবে করমুক্ত রাখা যায় সে ব্যাপারে হয়তোবা একটি নতুন নির্দেশনা এবারের বাজেটে থাকতে যাচ্ছে। রূপল, উন্নয়নের দিকে সরকার যেহেতু ধাবিত হয়েছে অনেক আগে থেকে এবং টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার আসছে এবং তাদের প্রথম বাজেট, সেক্ষেত্রে সেই উন্নয়নের জায়গাগুলো কি অব্যাহত থাকবে? উন্নয়নের জায়গা নিঃসন্দেহে অব্যাহত থাকবে বলেই আশা করা হচ্ছে এখন পর্যন্ত। কেননা উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কিন্তু রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি ফ্যাক্টর হয়েছে গেল অর্থ বছরগুলোতে। এবারের নতুন যে অর্থমন্ত্রী, সেই নতুন অর্থমন্ত্রী বা নতুন অর্থ বছরেও কিন্তু সেই চ্যালেঞ্জটি থাকবে যে আসলে উন্নয়ন পরিক্রমার সঙ্গে সাম্যাবস্থা বা ব্যালেন্স করে পুরো রিজার্ভ পরিস্থিতির উন্নতি করা, সেই চ্যালেঞ্জটি থাকছে। দেবাশিস, একটি চ্যালেঞ্জের কথা শুনলাম যে যেহেতু একটি ডলার সংকট এবং চাপের মধ্যে আছে অর্থ সংস্থান, আবার অন্যদিকে মূল্যস্ফীতির চাপও আছে, অভ্যন্তরীণ চাপ, সেই চাপটিও নিয়ন্ত্রণ করা একটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং এই অধিবেশন শেষে চূড়ান্তভাবে আলোচনার পরে এই 2024-25 অর্থ বছরের জন্য বাজেটের আয় ব্যয়ের খতিয়ান 1 বছরের জন্য নির্ধারণ করা হবে। তো এখন পর্যন্ত এই ছিল সংসদ ভবনের সামনে থেকে সবশেষ তথ্য। সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানভীর উপল। সামনের 1 বছরের আয় ব্যয়ের যে খতিয়ান, যেটি একটু পরেই আসলে সংসদ ভবনে উত্থাপন করবেন নতুন অর্থমন্ত্রী, কি হতে যাচ্ছে এবং কোন জায়গাটায় জনগণের জন্য স্বস্তি থাকছে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলেন, যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রয়।